এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। লেখাটা দেখে তিথির মনের হাজানতেই হেসে ফেলল। তারপর সেখান থেকে একটা রোজ ফ্লেভারে কটন ক্যান্ডি তুলে নিয়ে খেতে লাগলো। খেতে খেতে হঠাৎ তার নজর গেল দরজার দিকে। নিলয় দু পকেটে হাত দিয়ে দরজার পাশে দেয়ালে হেলান দিয়ে এক ধ্যানে তিথির দিকে তাকিয়ে আছে। তিথি নিলয়কে দেখে একটু ভরকে গেল। তখনই নিলয় এক পা করে এগিয়ে তিথির কাছে এসে দাঁড়ালো আর মুচকি হেসে বলল, জিনিসগুলো কি ম্যাডামের পছন্দ হয়েছে? নিলয়ের এমন কথায় তিথি নিলয়ের দিকে একবার তাকিয়ে থেকে মনে মনে বলল, ব্যাটা এক নম্বরে লুচু, তখন আমার সাথে ওসব করলো, আবার চিঠি লিখে আমাকে সরি বলা হচ্ছে। কেন রে, মুখে সরি বললে কি তোকে পুলিশে ধরে নিয়ে যেত? আমাকে তখন কত কত বকলো, আবার এখন এমন ভাব করছে যেন কিচ্ছুই হয়নি। তিথিকে অমন তাকিয়ে থাকতে দেখে নিলয় বাঁকা হেসে তিথিকে বলল, এমনভাবে তাকাবেন না মিস, নইলে যে প্রেমে পড়ে যাবেন। তিথি নিলয়ের কথা মুখ ভেঙচে দিয়ে বলল, আমাকে কি পাগলায় কুত্তে কামড়াইছে যে আপনার মতো লুচু পোলার প্রেমে পড়ব? তিথির অমন কথায় নিলয় রাগে চোখে তিথির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি বললা তুমি? আমি লুচু? তাহলে তো তোমাকে দেখাতেই হয় আসল লুচু কাকে বলে। এই বলে নিলয় যেই তিথির দিকে এগোবে, তিথি সঙ্গে সঙ্গে নিলয় থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। তারপর ভয় ভয় বলল, না না, আমারও তো দেখার দরকার নেই। তিথির অমন কথায় নিলয় মনে মনে একটু হাসলো, তবে বাইরে তা প্রকাশ করল না। অপর তিথি ক্যান্ডি খেতে খেতেই জোরে জোরে শেফালিকে ডাকতে লাগলো। কিছুক্ষণ পর শেফালি এলে তিথি তাকে বলতে লাগলো, শেফালি, জি আপামনি। তুমি এসব জিনিসপত্র আমার ঘরে রেখে এসেছো, কিন্তু তুমি মনে রেখো, আমি জিনিসগুলো নিচ্ছি বলে এই নয় যে আমি সব ভুলে গিয়েছি। সব কিছু মনে আছে আমার, আমার সাথে কি কি করা হয়েছিল। আমি শুধু এই জিনিসগুলো নিচ্ছি কারণ কেউ কোনো কিছু দিলে ফিরিয়ে দিতে নেই, শুধুমাত্র তাই জন্যই নিচ্ছি। তাই বলে এই নয় যে আমি সব কিছু মুখ বুজে সহ্য করব। তিথির এমন কথায় শেফালি ফ্যাল ফ্যাল করে তিথির দিকে তাকিয়ে আছে। তিথি কী বলছে সে কিছুই বুঝতে পারছে না। এদিকে নিলয় খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে তিথি তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছে, কারণ তিথি কথাগুলো বলেছিল নিলয়ের দিকে আর চোখে তাকিয়ে। হঠাৎ নিলয়ের মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি এলো। সে শেফালিকে উদ্দেশ্য করে বলল, শেফালি, তোমার আপামনি তোমাকে যে কাজটা দিয়েছে তুমি বরং সেই কাজটাই করো। আর একটুখানি বাইরে যাও তো, জাস্ট 2 মিনিটের জন্য। আবার তোমার আপামনির সাথে কিছু কথা আছে। তিথির দিকে আর চোখে তাকিয়ে বাঁকা হেসে বলল। শেফালি নিলয়ের কথা শুনে যেই ঘর থেকে বেরোবে অমনি তিথি চিৎকার করে বলে উঠল, শেফালি, তোমাকে আমি যে কাজটা বলেছি আগে সেই কাজটা করো, তারপর অন্যজনের কাজ করবে। আর আমি এখন আমার ঘরে যাচ্ছি, তুমি জিনিসগুলো নিয়ে আসো। তারপর শেফালিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তিথি এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল, কারণ তিথি ভালো করেই জানে নিলয় তাকে একা পেলে কী কী করতে পারে। তিথির এমন কাণ্ড দেখে নিলয় শব্দ করে হেসে উঠল। আর শেফালি তো আহাম্মকির মতো একবার তিথির যাওয়ার পানে চেয়ে আছে আর একবার নিলয়ের দিকে তাকিয়ে আছে। তারপর সব খাবারগুলো তিথির রুমে দিয়ে আসলো। রাতে নিলয় খাবার টেবিলে এসে দেখলো তিথি নেই। শেফালিকে জিজ্ঞাসা করতেই শেফালি বলল তিথি আজকে খাবে না বলেছে। নিলয় আর কিছু না বলে এক প্লেট খাবার নিয়ে তিথির রুমের দিকে এগিয়ে গেল। তিথির রুমে গিয়ে দেখলো তিথি খাটে বসে বসে চিপস খাচ্ছে আর টিভিতে ডোরেমন কার্টুন দেখছে। নিলয় খাবারটা টেবিলে রেখে তিথির পাশে গিয়ে বসলো, কিন্তু তাতেই তিথির খেয়ালি সে তো টিভি দেখতেই ব্যস্ত। নিলয় খাট থেকে রিমোটটা নিয়ে টিভিটা অফ করে দিল। টিভিটা অফ হতেই তিথির পাশে তাকাতেই নিলয়কে দেখে জোরে চিৎকার দিয়ে উঠল। নিলয় সঙ্গে সঙ্গে তিথির মুখ চেপে ধরল, তারপর দাঁতে দাঁত চেপে বলল, এত জোরে চেঁচানো কি আছে? আমি বাঘ না ফালতু? আর তুমি ডিনার করোনি কেন? ডিনার না করে এত রাতে তুমি এসব উল্টাপাল্টা কি জিনিস খাচ্ছ? তিথি কিছু বলতে পারছে না, শুধু করছে। তিথিকে অমন করতে দেখে নিলয় তিথির মুখ থেকে নিজের হাতটা সরিয়ে নিল। হাতটা সরিয়ে নিতেই তিথি একটা জোরে নিঃশ্বাস নিল, তারপর বলল, উফ, এইভাবে কেউ মুখ চেপে ধরে নাকি? নিঃশ্বাস নিতে পারছিলাম না। তো এইসব কথা রেখে আগে আমাকে বলো ডিনার কেন করোনি? আসলে আজকে ডিনার করতে ইচ্ছে করছিল না, তাই।
তিথির কথা শুনে নিলয় ধমক দিয়ে উঠল, তারপর বলল, তা করবে কেন? এসব উল্টাপাল্টা জিনিস খেলে কারিবার ডিনার করতে ইচ্ছে করে। চুপচাপ ফ্রেশ হয়ে সোফায় গিয়ে বসো। তিথি নিলয়ের কথায় কিছুটা কেঁপে উঠল। নিলয়কে কিছু বলতে যাবে তার আগে নিলয় বলে উঠল, নো মোর ওয়ার্ডস। আমি এখন তোমার কোনো কথাই শুনতে চাই না। চুপচাপ ফ্রেশ হয়ে এসো। তিথি আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। সে বুঝতে পেরেছে নিলয় তার উপর খুব রেগে আছে ডিনার না করাতে। ফ্রেশ হয়ে এসে দেখলো নিলয় সোফায় বসে আছে। তিথি আর কিছু না বলে নিলয়ের পাশে সোফায় গিয়ে বসলো। নিলয় প্লেটটা তুলে নিজের হাতে এক লোকমা খাবার তুলে তিথির মুখের সামনে ধরতেই তিথি বলে উঠল, আমাকে দিন, আমি নিজের হাতে খেতে পারবো। নিলয় তিথির কথা শুনে তিথির দিকে রাগি চোখে তাকে দাঁতে দাঁত চেপে বলল, সেটা আমিও জানি তুমি নিজের হাতে খেতে পারবে, কিন্তু আমি তোমাকে খাইয়ে দেবো এখন। নাও, হ্যাঁ করো। তিথি মাথা নিচু করে বলে উঠল, আমি পারবো। নিলয় এবার চেঁচিয়ে উঠল, চুপচাপ হ্যাঁ করতে বলেছি, হ্যাঁ করো। নইলে তোমার কি অবস্থা করবো তা তোমার ধারণার বাইরে। নীলার কথায় তিথি সঙ্গে সঙ্গে হাঁ করে নিল। অন্তত আজকের সকালের ঘটনার পর থেকে তিথির বুঝতে বাকি নেই যে নিলয় চাইলেই কী করতে পারে। নিলয় তিথিকে খাইয়ে নিজেও খেয়ে নিল। তারপর তিথির মুখ ধুইয়ে তিথিকে খাটে শুইয়ে দিয়ে তার কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে লাইট নিভিয়ে চলে গেল। নিলয় চলে যাওয়ার পর তিথি মনে মনে ভাবছে, আজকে সকাল থেকে কি হচ্ছে? ব্যাটা লুচুর মতিগতি ভালো লাগছে না। এবার থেকে সাবধান থাকতে হবে। যখন তখন আমাকে কিসিমিসি করে। কালা হাতি কোথাকার। মেয়ে দেখলেই লুচ্চামি করার জন্য ছটফট করে। বুড়া খাটাস একটা। না না তিথি, এবার থেকে তোকে সাবধানে চলতে হবে। এরপর আরও কিছু গালি দিয়ে তিথি ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে নিলয় তিথিকে নিজের রুমে ডাকলো। রুমে ঢোকার পর নিলয় তাকে তার জন্য 1 কাপ কফি আনতে বলল। তিথি নিলয়ের দিকে তাকিয়ে বলল, আপনার কফি তো প্রতিদিন শেফালি নিয়ে আসে, তবে আজ আমি কেন কফি আনবো? নিলয় তিথির দিকে তাকিয়ে বলল, সেটা তোমার না জানলেও চলবে। এখন থেকে তুমি আমার জন্য প্রতিদিন কফি আনবে। যতদিন তুমি এখানে আছো ততদিন পর্যন্ত। মনে থাকে যেন। আর যদি অন্য কেউ নিয়ে এসেছে তো তোমার কপালে দুঃখ আছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? তিথি নিলয়ের দিকে তাকিয়ে একটা ভেঙচি দিয়ে নিচে চলে গেল কফি আনতে। কিছুক্ষণ পর নিলয়ের হাতে কফির মগটা ধরিয়ে তিথি যেই বেরিয়ে আসবে তখনই নিলয় তিথির হাত ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে আমি যেতে বলেছি? আমার থেকে পালাবার খুব শখ তোমার, তাই না? না, আমি আসলে ভেবেছি আপনার আর কোনো দরকার নেই, তাই আমি। আর কিছু বলতে না দিয়েই বলল নিলয়, তোমাকে আর বেশি কিছু ভাবতে হবে না। এবার থেকে প্রতিদিন আমি অফিস যাবার আগে তোমাকে যেন আমার রুমে দেখতে পাই। বুঝতে পেরেছো আমি কি বলেছি? কথার নড়চড় যেন না হয়। বুঝতে পেরেছো? নাও, এখন আমার টাইটা বেঁধে দাও তো জলদি। নিলয়ের কথায় তিথি এবার রেগে গেল। এতক্ষণ ধরে নিলয় ভয়ে সে কিছু বলছিল না। এবার সে মনে মনে কিছুটা সাহস নিয়ে বলল, এই, আমি আপনার বউ নাকি যে আমাকে দিয়ে যখন তখন সব কাজ করিয়ে যাচ্ছেন? নিলয় তিথির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, হতে কতক্ষণ? মানে? অত কিছু তোমার এখন না জানলেও চলবে। এখন তাড়াতাড়ি টাইটা বেঁধে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি পারবো না, নিজেরটাই নিজেই বেঁধে নিন। কি বললা তুমি? বললাম না আমি পারবো না। আপনার কিছু করার থাকলে আপনি তা করে নিতে পারেন। আই ডোন্ট কেয়ার। এই বলে তিথি যেই বেরিয়ে আসতে যাবে অমনি নিলয় তিথির হাত ধরে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসলাম। তারপর 2 হাতে তিথির কোমর জড়িয়ে তিথিকে একদম নিজের কাছে নিয়ে আসলাম। তিথি ছটফট করছে নিজেকে ছাড়ানোর জন্য। তা দেখে নিলয় আরও রেগে যায়। এক হাতে তিথির কোমরে কিছুটা চাপ দিতেই তিথি কেঁপে ওঠে। নিলয়ের হাত নিজের এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরে তাও নিজেকে নিলয়ের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। এটা দেখে নিলয় প্রচণ্ড পরিমাণে রেগে গেল। এক হাতে তিথির পেছনের চুলটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে আর এক হাতে তিথির কোমরটাকে জড়িয়ে ধরে তারপর নিজের ঠোঁট দিয়ে তিথির ঠোঁট চেপে ধরে। কোমরে এক হাত দিয়ে স্লাইড করতে করতে তিথির ঠোঁট লিক করতে লাগলো রুডলিভাবে। যতক্ষণ না তিথি শান্ত হলো ততক্ষণ পর্যন্ত। প্রায় 5 মিনিট পর তিথিকে ছেড়ে দিয়ে তিথির গালে নিজের 2 হাত রেখে কপালে নিজের কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তারপর তিথির দিকে তাকিয়ে দেখলো তিথির চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তা দেখে নিলয় বাঁকা হেসে বলতে লাগলো,
দেখলে তো তিথু পাখি, আমি কি করতে পারি তোমার সাথে। ইউ হ্যাভ নো আইডিয়া। এতদিন কিছু বলিনি বলে ভেবো না নিলয় চৌধুরী কিছু বলতে পারে না। আমি শুধু এতদিন দেখছিলাম তুমি কি কি করতে পারো। না, তুমি এবার দেখবে নিলয় চৌধুরী কি কি করতে পারে। এখন থেকে আমি যা যা বলবো তুমি ঠিক তাই তাই করবে, নইলে এখন যেটা হলো সেটা বারবার হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সো চুপচাপ যা বলছি তাই করো, তাইটা বাঁধো। তিথি নিলয়ের দিকে করুণ চোখে কিছুক্ষণ তাকে কাপা কাপা হাতে নিলয়ের টাই বেঁধে দিল। নিলয় যাওয়ার সময় তিথির কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে বলল, চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো বাসায় থাকবে, নিজের খেয়াল রাখবে, আর দুপুরের লাঞ্চ টাইম মতো করবে। ওকে বাই। এই বলেই নিলয় অফিসে চলে গেল। আর তিথি নিলয়ের যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থাকে, নিজের রুমে চলে গেল। এভাবে প্রতিদিন অফিসে যাবার আগে নিলয়ের জন্য কফি নিয়ে আসা, টাই বেঁধে দেওয়া, সব কাজ তিথিকে করতে হতো। তারপর রাতে তিথিকে নিজের হাতে খাওয়ানো, মাঝে মাঝে রাতে তিথির ছাদে গিয়ে চন্দ্রবিলাস করা, প্রতিদিন অফিসে যাওয়ার আগে এবং তিথি ঘুমানোর আগে তিথির কপালে ভালোবাসার পরশ এঁকে দেওয়ার মধ্যে দিয়েই 7টা দিন অতিক্রান্ত হয়ে গেল। তিথি আর সবার সাথে দুষ্টুমি করতে পারলেও ওই দিনের পর থেকে নিলয়ের সামনে আর কোনো রকম দুষ্টুমি করার সুযোগ পায়নি। তবে মাঝে মধ্যে নিলয়কে জব্দ করার চেষ্টা একেবারেই করেনি তা নয়। এই তো সেদিন নিলয়ের অফিসে যাওয়ার আগে নিলয় গাড়ির চাকার হাওয়া লিক করে দিয়েছিল, আর সব দোষ ড্রাইভারের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। সেদিন ড্রাইভারকে কী বোকাটা না খেতে হলো নিলয়ের কাছ থেকে। এভাবে হাসি রোম্যান্সের মধ্য দিয়ে 7টা দিন কেটে গেল। তিথি আজ চলে যাবে, তাই নিলয়ের মন খারাপ সকাল থেকে। আজ সে অফিসে যাবে না, তিথিকে ছাড়তে তাদের বাড়ি যাবে। আর তিথি তো সকাল থেকে লুঙ্গি ডান্স দিচ্ছে। আজ সে এই জেলখানা থেকে মুক্তি পাবে। তিথি খুশিতে কত হয়ে নিজের জামা কাপড় গোছাতে লাগলো। তিথি এ বাড়িতে এসেছিল খালি হাতে, আর এখন এক ট্রলি জিনিসপত্র নিয়ে যাচ্ছে নিজের সাথে। নিলয়ের দেওয়া 4টে বড় বড় টেডি, জামা কাপড়, তিথির পছন্দের খাবার। কাল রাতে নিলয়কে বলে মামির জন্য একটা সোয়েটারও আনিয়ে নিয়েছিল, যাতে কেউ সন্দেহ না করে। আর মৃদুকেও ফোন করে জানিয়ে দিয়েছে যে কেউ তাকে ফোন করলে সে যেন বলে যে তারা আজই বাড়ি ফিরবে। এর মধ্যে 2-1বার মামি মিতুকে ফোন করে তার ব্যাপারে খোঁজ খবর নিয়েছে। মিতু প্রত্যেকবার বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে তা কাটিয়ে দিয়েছে। আজ তিথি তার বাড়ি যাবে এই কথা ভেবে তিথি খুব খুশি হচ্ছে। তার সাথে একটু মন খারাপ হচ্ছে, যতই হোক এতদিন সে এই বাড়িতে ছিল। তিথি এই বাড়ির সবাইকে খুব মিস করবে, হয়তো কখনো কোনো এক সময় নিজের মনের অজান্তেই নিলয়কে মিস করবে। লোকটা যতই লুচু, রাগী, বদমেজাজি লোক হোক না কেন, সে তো এতদিন তাকে নিয়ে নিজ দায়িত্বে এই বাড়িতে রেখেছিল। যখন যা চেয়েছে তখন তাই দিয়েছে। অন্য কিডন্যাপার হলেও কি তাকে নিলয়ের মতন এভাবে যত্নে করতো? হয়তো হ্যাঁ, আবার হয়তো বা না। এইসব কথা ভাবতে ভাবতে তিথি একটা দীর্ঘশ্বাস ফেলল। কিছুক্ষণ পর নিলয় তিথির রুমে এসে দেখে তিথি নিজের জিনিসপত্র গোছাচ্ছে। নিলয় তিথির কাছে গিয়ে তিথিকে জিজ্ঞেস করলো, তোমার সব কিছু গোছানো হয়ে গিয়েছে, তুমি কি রেডি? আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরোবো। তিথি নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমার সব রেডি হয়ে গেছে। নিলয় কিছুক্ষণ তিথির দিকে তাকিয়ে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। তারপর তিথিকে বলল, তুমি নিচে এসো, আমি গাড়িতে ওয়েট করছি। জি। তিথি আরও একবার রুমে সব কিছুতে নিজের হাতের স্পর্শ দিয়ে দরজা বন্ধ করে বেরিয়ে গেল। যাওয়ার আগে শেফালি, রামু চাচা, আরিফ চাচা সবাইকে বিদায় জানিয়ে এলো। তিথির যাওয়াতে সবারই মন খারাপ। এতদিন তিথি কতই না দুষ্টুমি করেছে তাদের সাথে, ঝগড়া করেছে, হেসেছে, খেলেছে। হ্যাঁ, আজ তিথি তাদের কাছ থেকে চলে যাচ্ছে। আবারও আসবে কি কেউ জানে না। প্রত্যেকেরই চোখ ছলছল করছে, এমনকি তিথির নিজেরও। আর নিলয় তো অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছে। তিথি যাওয়ার সময় রামু চাচার গাল নিজের এক হাত দিয়ে চেপে ধরে বলল, এই যে বুড়া, আমার ড্রেসটা তো ভুলভাল এনেছিলে, ঠিক আছে, কিন্তু অন্য কারো ড্রেস আবার এরকম ভুল করে আনো না যেন। সবাই কিন্তু আমার মতো ভালো হবে না। তারপর শেফালির দিকে তাকিয়ে বলল, এই যে ভিতর ডিব্বা, আমাকে তো ফাঁসিয়ে দিয়েছিলে তোমার স্যারের কাছে চাকরি হারানোর ভয়তে। আমি যদি কোনোদিন শুনেছি তুমি অন্য কারোর সাথে এমন করেছো, তাহলে তোমার খবর করে চেয়ে দেবো বলে দিলাম। তারপর রফিক চাচার দিকে তাকিয়ে নিজের 2 হাত নিজের কানে ধরে বলল,
সরি, এখানে সব থেকে বেশি আমি তোমাকেই জ্বালিয়েছি। তুমি যতবার ফুল তুলতে নিষেধ করেছো আমি ততবারই ফুল তুলেছি। ফুল তুলতে নিষেধ করেছিলে বলে তোমার জামার ভিতরে লাল পিঁপড়েও ঢুকিয়ে দিয়েছিলাম। কথাগুলো মজার ছলে তিথি সবাইকে বলছিল যাতে সবাই একটু হাসে, কিন্তু হাসার পরিবর্তে সবাই চোখের কোণ দিয়েই জল গড়িয়ে পড়ল। তিথি নিজেকেও সামলে নিল, তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে গেল। গাড়িতে উঠে নিলয়ের দিকে তাকাতেই তিথি ঘাবড়ে গেল। নিলয়ের চোখ লাল টকটকে হয়েছে, ফর্সা চেহারায় রক্তিম বর্ণ ধারণ করেছে। দেখেই বোঝা যাচ্ছে মনের বেদনাকে লুকানোর ব্যর্থ চেষ্টা। কিন্তু তিথির মতো গাধি পৃথিবীতে মনে হয় অনলি ওয়ান পিসি তৈরি হয়েছে। নিলয়কে দেখে তিথি জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনার কি রোদে অ্যালার্জি আছে? না মানে আপনার চোখ মুখ লাল হয়ে আছে তাই আর কি। আপনি সানস্ক্রিন ইউজ করতে পারেন, তাহলে আর আপনার কোনো প্রবলেম হবে না। তিথিকে দেখে নিলয়ের মনে হচ্ছে এক্ষুনি তাকে গুনে গুনে 3-4টে থাপ্পড় মারতে। তার বিরহে নিলয়ের যায় যায় অবস্থা, অনেক কষ্টে নিজেকে সামলাচ্ছে, আর তার উপর তিথির এমন জোকার মার্কা উদ্ভট প্রশ্ন। এখন নিলয় নিজের কপাল নিজেরই চাপড়াতে ইচ্ছে করছে। কেন সে এমন পিচ্ছি মেয়েকেই ভালোবাসতে গেল? দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছিল? নিলয় তিথিকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ড্রাইভ করতে কনসেন্ট্রেট করলো। আধা ঘন্টার মধ্যে তিথিদের বাড়ির অনেকটা সামনে তারা পৌঁছে গেল। আর একটু সামনে যেতেই তিথি চিৎকার দিয়ে উঠল। নিলয় সঙ্গে সঙ্গে জোরে ব্রেক মারল। তারপর তিথির দিকে তাকাতেই তিথি বলল, আসলে বাড়ির লোক জানে আমি মিতুর সাথে ঘুরতে গিয়েছি। আপনি যদি বাড়িতে যান তাহলে বাড়ির লোক সব জেনে যাবে। তাই আপনি আমাকে এখানেই নামিয়ে দিন, আমি একা চলে যেতে পারবো। এই তো সামনে আমার বাড়ি। তার কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে তোমার বাড়িতেই পৌঁছে দিয়ে আসবো। আর সব সত্যি কথাও তাদেরকে জানিয়ে আসবো। সত্যি কথাটা তাদের জানার প্রয়োজন। প্লিজ এমন করবেন না, বাড়িতে জানলে সবাই অনেক কষ্ট পাবে। নিলয় কিছুক্ষণ তিথির দিকে তাকিয়ে থেকে বলল, ওকে, বাট আমি তোমার পিছু পিছু তোমার বাড়ি পর্যন্ত যাব। তুমি তোমার বাড়িতে ঢুকে গেলে তবেই আমি ব্যাক করব। রাজি? তিথি কিছু একটা ভেবে বলল, ওকে ঠিক আছে, কিন্তু কিছুটা দূরত্ব বজায় রেখে আসবেন যাতে কেউ সন্দেহ না করে। ওকে, হুম। তাহলে আসছি আমি। আপনি আপনার খেয়াল রাখবেন, ঠিক আছে? টাটা। বলেই গাড়ি থেকে বেরোতে নিলেই তিথি নিজের হাতে একটা টান অনুভব করলো। পেছনে ফিরে তাকাতেই দেখলো নিলয় তার এক হাত টেনে ধরে আছে, আর মাথাটা ড্রাইভিং সিটের ওপরে রেখে এক হাত কপালের ওপর রেখে চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ পর নিলয় চোখ খুলে তিথিকে একটানে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তারপর নিজের বাম হাতে তিথির কোমরের সাথে পেঁচিয়ে নিল, আর ডান হাতে তিথির সামনে থাকা ছোট্ট ছোট্ট চুলগুলোকে কানের পেছনে গুজে দিল। তারপর তিথির গালে হাতে রেখেই শান্ত কণ্ঠে বলতে লাগলো, তিথু পাখি, নিজের খেয়াল রাখবে, সময় মতো ডিনার করবে, আর খবরদার রাতে উল্টাপাল্টা জিনিস খাবে না। ডিনার না করে, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করবে, দুষ্টুমি করবে তবে কম, ঠিক আছে? আচ্ছা তিথু পাখি, তোমার আমার কথা মনে পড়বে না? আমার জন্য কষ্ট হবে না? জানো তিথু পাখি, আমার না এই জায়গাটায় আজ প্রচণ্ড ব্যথা করছে। নিলয় নিজের বুকের বাম দিকে তিথির হাত চেপে ধরে বলল, মনে হচ্ছে আমার কোনো প্রিয় জিনিস আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। তুমি এত বিচ্ছি কেন তিথু পাখি? একটু কি বুঝবে না আমার কষ্টটা? কথাগুলো বলতে বলতে নিলয়ের গলা বারবার কেঁপে উঠছিল। তারপর কিছুক্ষণ চুপ থেকে আবারও তিথিকে বলল, কিন্তু তুমি যদি ভেবে থাকো যে তুমি আজ বাড়ি যাচ্ছ বলে আমার কাছ থেকে সারা জীবনের মতো মুক্তি পেয়ে যাচ্ছ, তা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। দিনের কোনো এক মুহূর্তে তোমার ছায়াও তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু নিলয় চৌধুরী দিনের 24 ঘন্টায় তোমার পাশে থাকবে। তুমি কোথায় যাচ্ছ, কি করছো, কার সাথে মিশছো, সব খবর আমার কাছে টাইমলি চলে আসবে। সো বি কেয়ারফুল তিথু পাখি। ছেলে বন্ধুদের সাথে প্রয়োজন ছাড়া বেশি কথা বলবে না, আর নিজের খেয়াল রাখবে, ঠিক আছে? নিলয়ের এমন কথা শুনে তিথি ফ্যাল ফ্যাল চোখে নিলয়ের দিকে তাকিয়ে আছে। আর নিলয় তো তার মায়াপরীকে দেখতে ব্যস্ত। আবার কবে দেখা পাবে তার কোনো ঠিকানা নেই। আর কিছু না ভেবে নিলয় তিথির কপালে গভীর উষ্ণ ভালোবাসার পরশ এঁকে দিয়ে তিথিকে শক্ত করে নিজের সাথে চেপে ধরল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে তিথির গালে নিজের হাত দিয়ে স্লাইড করতে করতেই বলল, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? জি। তারপর তিথি গাড়ি থেকে বেরিয়ে নিজের বাসার দিকে হাঁটা দিল। আর নিলয় তিথির পিছু পিছু তিথির বাসা পর্যন্ত তিথিকে এগিয়ে দিল, আর সাথে সাথে তিথির বাসটাও চিনে নিল। তারপর
তিথি বাসায় ঢুকে গেল। নিলয় আবারও নিজের গাড়িতে বসে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল। আজ 3 দিন হলো তিথি তার বাসায় এসেছে। তিথি ফিরে আসায় বাসাটা যেন পরিপূর্ণ হয়ে উঠেছে। সারাদিন মামা আর ভাইয়ার সাথে দুষ্টুমি করে আর মিতুর সাথে ফোনে কথা বলে তার দিন অতিক্রান্ত করছে। আর নীলার কাছে এই 3টে দিন যেন 3টে বছরের সমান মনে হয়েছে। সারাদিন তিথির ছবিটার দিকে তাকিয়ে নিজের সময় অতিক্রান্ত করেছে। 3টা দিন সে তিথির মুখ দেখেনি সামনে থেকে, তিথির গলা শোনেনি, তিথির বাচ্চা বাচ্চা কথাগুলোকে খুব মিস করছে নিলয়। তবে বেশিক্ষণ তাকে এইসব কিছু সহ্য করতে হবে না। নিলয় ঠিক করে ফেলেছে তাকে কি করতে হবে। নিলয় মনে মনে ভাবছে, অনেক জ্বালিয়েছো তুমি আমাকে তিতু পাখি। নাও ইটস মাই টার্ন, সো বি রেডি ফর দিস পাখি। তারপর নিলয় ফোনটা বের করে কাকে যেন ফোন করলো। কিছুক্ষণ পর ফোন রিসিভ করার পর নিলয় তাকে বলল। কাজটা হয়েছে? অপর পাশ থেকে ব্যক্তিটি কী বলল তা শোনা গেল না। তারপরেই নিলয় ফোনটা রেখে দিল। নিলয় ফোনটা রাখার পর পাকা হেসে বলল, এবার কোথায় পালাবে পরি? তোমাকে যে আমার কাছে ধরা দিতেই হবে, কারণ তোমাকে আমার প্রয়োজন। এদিকে তিথির মামি তিথির আনা সোয়েটারটা পরে বিভিন্ন স্টাইলে পোজ দিচ্ছে, আর তিথি নাচতে নাচতে তার ছবি তুলছে। তিথির মামা চেয়ারে বসে তার তেল চিটচিটে টাকলা মাথায় আইস ব্যাগ দিয়ে রেখেছে এক হাতে, আর এক হাতে ছোট্ট হাত পাখা দিয়ে নিজেকে হাওয়া করতে করতে তিথি এবং তিথির মামির কাণ্ড কারখানাগুলো দেখছে। তিথি বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত তার মামার থাকে আইস ব্যাগটাও থাকে, শুধুমাত্র রাতে শোভার টাইমটা বাদ দিয়ে। কারণ বাড়িতে থাকাকালীন তিথি যেই সমস্ত কাণ্ড করে তা সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। অথচ তিনি কিছু বলতেই পারেন না তার গুণধর একমাত্র বউটার জন্য। কিছু বলতে গেলেই খুন্তি নিয়ে তেড়ে আসে, আর নয়তো তাকে সব সময় ঝাঁঝালো গলায় বিদ্রুপ করে বলে, বলেছিলে তো বাসরাতে আমাকে নিয়ে প্যারিস ঘুরতে যাবে হানিমুনে, তা আজ তো দেখতে দেখতে 27টা বছর কেটে গেল। প্যারিসে যাওয়ার টিকিটও চোখের দেখা দেখলাম না। এখন তো ছেলে মেয়েদের সময় হয়ে এসেছে হানিমুনে যাওয়ার। তা কবে হানিমুনে নিয়ে যাবে আমাকে শুনি? ব্যাস এই একটা কথায় তিনি মামার মুখে টেপ দেওয়ার জন্য যথেষ্ট। মাঝে মাঝে তার মনে হয় সংসার জীবন ত্যাগ করে অনেক দূরে কোথাও চলে যেতে। কোনো কুক্ষণে যে বাসর রাতে তার বউকে কথা দিয়েছিল যে সে তাকে হানিমুনে প্যারিস ঘোরাতে যাবে, তা কেবল ওপরওয়ালাই জানে। যত সব। তিথির মামা অনেকক্ষণ ধরেই মামা ভাগ্নির লোকাল ড্রামা দেখছিল চুপ করে, কিন্তু এবার আর চুপ করে থাকতে পারল না, বলেই ফেলল, আচ্ছা, তোমাদের কি মিনিমাম কমন সেন্স বলতে কিছুই নেই? এই গরমে কেউ এরকম সোয়েটার পরে সহজে ফটো তুলে নাকি? যত সব জোকার এসে আমার বাড়িতেই জুটেছে। মামার এমন কথায় মামি তেলে বেগুনে জ্বলে উঠল আর বলল, কি বললে তুমি? আমি সং? আয়নার সামনে গিয়ে নিজেকে একবার ভালো করে দেখে এসো, কে সং আর কে জোকার তা তুমি নিজেই বুঝতে পারবে। তিথি তার মামিকে আরেকটু খ্যাপানোর জন্যই বলে উঠল, আরে মামি, বুঝছো না কেন? মামা তোমার গ্রামার দেখে হিংসে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। তার বলতে কেউ তো আর ওই চকচকে মাথার জন্য ফিরেও তাকায় না ওর দিকে, তাই আমার রূপ দেখে হিংসা হচ্ছে। মামার দিকে তাকিয়ে দাঁত কর্মর করে বলতে লাগলো, কারেক্ট, একদম ঠিক বলেছো মামি। কি, তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? তুমি না আমার বউ, শেষ পর্যন্ত আমার মাথাটাকেও রেহাই দিলে না তোমরা মামি ভাগ্নি। মন খারাপ করে টাকে হাত বোলাতে বোলাতে তিথির মামি একবার মামার দিকে তাকিয়ে ভেঙচি কেটে আবার নিজের পোজ দেওয়ায় মনোযোগী হলেন। হঠাৎ কলিং বেল বেজে উঠল। মামা গিয়ে দরজাটা খুলেই সামনে তাকিয়ে দেখলেন একজন কোরিয়ার বয় দাঁড়িয়ে আছে। কাকে চাই? জি, এখানে কি তিথি আহমেদ আছে? আসলে ওনার জন্য একটা পার্সেল আছে। আমি তিথির মামা, আমার কাছে দিন, আমি ওকে পার্সেলটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। তিথির মামা পার্সেলটা নিয়ে ঘরে ঢুকেই তিথির হাতে পার্সেলটা দিলেন। তিথি পার্সেলটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভাবছে এই সময় তার জন্য পার্সেল কে পাঠাতে পারে। আর কিছু না ভেবে পার্সেলটা নিয়ে ওপরে চলে গেল। পার্সেলটা খুলতেই তিথি অবাক হয়ে গেল, কারণ পার্সেলের ভেতরে একটা দামি স্মার্টফোন রাখা। তিথি স্মার্টফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখল। তিথি কিছুতেই বুঝতে পারছে না যে এত দামি স্মার্টফোন তাকে কে দিতে পারে। হঠাৎ তিথির নজর গেল পার্সেলটির মধ্যে থাকা একটা সাদা খামের ওপর। সাদা খামটা তুলতেই দেখলো সেটা একটা চিঠি। তিথি চিঠিটা খুলে পড়তে শুরু করলো। প্রিয়
আমার পিচ্ছি পড়ি, কেমন আছে আমার পিচ্ছি পাখিটা? আমাকে কি তার মনে পড়ে? আমার তো মনে হয় একদমই ভুলে গেছে সে আমাকে। কিন্তু সে কি জানে তার বিরহে আমি জল ছাড়া মাছের মতো প্রতিটা মুহূর্তে ছটফট করছি? সে তো চলে গেছেই, আর তার সাথে চুরি করে নিয়ে গেছে আমার জীবনের রং আর ছন্দ। সে কি জানে এই 3টা দিন আমার কাছে 3টি বছরের মতো মনে হয়েছে। প্রতিটা মুহূর্তে তার মায়াময় মুখের কোণে সব সময় ঝুলিয়ে রাখা তার সেই মন করা হাসি, আর তার মিষ্টি দুষ্টুমিগুলোকে যে আমি খুব মিস করছি। পাগলিটা কি জানে তার অস্তিত্ব আমার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে? না, সে সব কিছুই জানে না। সে তো একটা বাচ্চা মেয়ে। এই পিচ্ছি, শুনে রেখো, তুমি অবুঝ হতে পারো, কিন্তু আমি অত অবুঝ নই, বুঝেছো তুমি? আমি আর পারছি না তোমার বিরহ মেনে নিতে, তাই এই ফোনটা পাঠাচ্ছি, যাতে তোমার মিষ্টি গলার সুর শুনে কিছুটা হলেও আমার হৃদয়কে ভোলাতে পারি। আর খবরদার, ফোনটা ভুলেও কাউকে দেবে না। আর ফোনটায় নতুন সিম লাগানো আছে। রাতে আমি ফোন করব, ফোনটা সাথে সাথে যেন রিসিভ করা হয়, বুঝেছো? নইলে তোমার খবর আছে ইতি, তোমার বিরহে পাগল প্রেমিক। তিথি চিঠিটা পড়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে যে তাকে কে এবং এই চিঠিটা এবং ফোনটা পাঠাতে পারে। চিঠিটা পড়ে নিজের অজান্তেই তিথি হেসে ফেলল। অবশ্যই ফোনটা পেয়ে সে খুশি হয়েছে। তার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা ফোন কেনার, কিন্তু মামা তাকে বলেছিল এইচএস এক্সাম দেওয়ার পরেই তাকে ফোন কিনে দেবে। কিন্তু এখন ফোনটাকে লুকিয়ে রাখতে হবে, নয়তো কেউ দেখে ফেলেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। তিথি ফোনটা খুলতে দেখলো ফোনে আগে থেকেই সিম দেওয়া আছে এবং ওয়ালপেপারে নিলয় এবং তিথির একটা ছবি সেট করা আছে। তিথি ছবিটার দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। নিজেও জানে না যে কখন ছবিটা তোলা হয়েছিল। সেদিন রেস্টুরেন্টে নিলয় এবং তিথি যখন বসেছিল তখনকার ছবি এটা। এবার তিথি পুরোপুরি নিশ্চিত হলো যে এটা নিলয়েরই কাজ। হঠাৎ ফোনে একটা মেসেজ এলো। তিথি মেসেজটা ওপেন করতেই দেখলো সেখানে লেখা আছে, রাত 10টায় ফোন করব, ফোনটা যেন প্রথমবারই রিসিভ করা হয়, নইলে খবর আছে। তিথি মেসেজটা দেখে মনে মনে বলল, ঘরে এসেও শান্তি পাবো না। বলেই ফোনটা বালিশের তলায় রেখে দিয়ে চিঠি এবং বক্সটা আলমারিতে ঢুকিয়ে রাখলো। তিথি রাতে ডিনার করে যখন ঘরে ঢুকলো তখন দেখলো অলরেডি 10টা 10 বেজে গিয়েছে। সঙ্গে সঙ্গে বালিশের নিচ থেকে ফোনটা তুলে চেক করতে দেখলো নিলয়ের 10+ মিসড কল। যেই কল ব্যাক করতে যাবে তখনই ফোনটা বেজে উঠলো। তিথি সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করলো। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে নিলয় চেঁচিয়ে বলে উঠলো, কোন কাজে ব্যস্ত ছিলে শুনি, যে আমার ফোনটা ধরার সময় পেলে না? কি হলো, কথা বলছো না কেন? স্পিক আপ, ড্যাম ইট। নিলয়ের অমন চিৎকারে তিথি কিছুটা কেঁপে উঠল। তারপর নিজেকে স্বাভাবিক করে বলল, আসলে ডিনার করতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই ফোনটা রিসিভ করতে পারিনি। তিথির জবাব শুনে নিলয় কিছুক্ষণ চুপ করে থেকে তারপরে আবারও বলে উঠল, কতদিন ধরে তোমার গলার আওয়াজ শুনিনি। কেমন আছো তিথু পাখি? জি ভালো। আপনি কেমন আছেন? যেমনটা তুমি রেখে গিয়েছো ঠিক তেমনটাই আছি। মানে? মানে আর এখনো যদি না বুঝতে পারো তবে আর কবে বুঝবে? বলেই একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর আবারও বলল, তবে আর চিন্তা করতে হবে না, এবার থেকে আমি তোমাকে সব কিছুই শিখিয়ে দেব। কি শিখিয়ে দিবেন? এই যে প্রেম ভালোবাসা কিভাবে করতে হয়। কি সব যাতা বলছেন আপনি? এখন এসব কথা ছাড়ো, আগে বলো তো কাল তুমি স্কুলে যাবে? কেন? নিলয় রাগী সুরে বলে উঠল, যেটা বলেছি তার উত্তর দাও, হ্যাঁ অথবা না। যাব। গুড। স্কুল ছুটি হওয়ার পর গেটের সামনে দাঁড়াবে, আমি তোমাকে নিতে আসবো। আর কোথাও যাওয়ার চেষ্টা করবে না, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝেছো হোয়াট আই সেড? নিলয়ের কথা শুনে তিথি অবাক হয়ে নিলয়কে জিজ্ঞেস করলো, মানে কি যাতা বলছেন? আপনি আমাকে নিতে আসবেন মানে? চুপচাপ যা বলছি তাই করো, বেশি কথা আমার একদম পছন্দ না। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? আর কালকে সময় মতন পৌঁছে যাব। যদি তোমাকে না পেয়েছি তো তোমার বাসায় চলে আসবো, সো বি কেয়ারফুল। ওকে বাই, গুড নাইট। বলেই ফোনটা রেখে দিল। এদিকে তিথির মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে। দাঁত দিয়ে নখ কাটছে আর পুরো ঘর এ মাথা থেকে ও মাথা হাঁটছে আর বিড়বিড় করে বলছে, ওই উগান্ডাটা আমাকে একটুও শান্তিতে থাকতে দিবে না। পৃথিবীতে কি মেয়ের অভাব ছিল যে দেখে দেখে আমাকে ভালোবাসতে হলো? আচ্ছা, সে কি আমাকে সত্যি ভালোবাসে?
উফ, আমি আর টেনশন নিতে পারছি না। একটা বাচ্চা মানুষকে পেয়ে এত জালিম আল্লাহ কিছুতেই সহ্য করবে না। দেখে নিস তোর কি হাল হয়। তোর বউ বাসরাতেই তোকে ডিভোর্স দিয়ে দিবে। উফ তিথি, কি হবে তোর? তুই তো এবার পাগলই হয়ে যাবি। না না তিথি, এসব কথা বাদ দিয়ে এখন ঘুমিয়ে পড়। কাল যদি স্কুলে যেতে না পারিস তাহলে ওই কালা কুমির তোর বাসায় শিওর চলে আসবে। ওই গুন্ডাটা পারে না এমন কোনো কাজ নেই। তুই বরং ঘুমিয়ে পড়। এই বলে তিথি খাটে গিয়ে শুয়ে পড়ল। আর কিছুক্ষণের মধ্যে ঘুমের রাজ্যে পাড়ি দিল। সকাল 10টায় ব্রেকফাস্ট করে মিতুর সাথে তিথি স্কুলে চলে গেল। প্রতিদিন তিথির ভাইয়া তাকে স্কুল থেকে নিতে আসে, কিন্তু আজ তিথি তার ভাইয়াকে আসতে বারণ করে দিয়েছে শুধুমাত্র নিলয়ের জন্য, কারণ নিলয় তাকে নিতে আসবে বলেছে। এটাকে তিথি বারণ করেছে বলে তিথির ভাইয়া তাকে নিতে আসবে না, এইটা শুনে মিতু মন খারাপ করে তিথির সাথে কথা বলছে না। মিতু যে মনে মনে তিথির ভাইয়াকে পছন্দ করে তা একমাত্র তিথিই জানে, কারণ তিথি আর মিতু ছোটোবেলা থেকেই একে অপরের বেস্ট ফ্রেন্ড। কেউ কারোর কাছ থেকে কোনো কথা লুকিয়ে রাখে না। সপ্তাহে অন্তত একবার হলেও মিতু তিথির বাড়ি যায় তিথির সাথে কথা বলার অজুহাতে, শুধুমাত্র তিথির ভাইয়া আসিফকে এক পলক দেখার জন্য। এ নিয়ে তিথি যে কতবার মিতুকে জ্বালিয়েছে তার কোনো হিসেব নেই। তিথি বুঝতে পারে মিতু মনে মনেই তার ভাইয়াকে ভালোবাসে, কিন্তু আশফি তো এইসব ভালোবাসা টালোবাসা বিশ্বাসই করে না, তাই কোনোদিনও সে এইসবের দিকে ফিরেও তাকায়নি। কিন্তু মিতুও তো হেরে যাবার মেয়ে নয়। সেই মনে মনে ঠিক করেই নিয়েছে যদি বিয়ে করতেই হয় তাহলে একমাত্র আশফিকেই করবে, নয়তো কাউকে নয়। অনেকবার সে তার মনের কথাগুলো আশফিকে বলার চেষ্টা করেছিল, কিন্তু আশফির কাছে গেলেই তার সব গুলিয়ে যায়। তাই আজ পর্যন্ত তার মনের কথাগুলো সে তাকে বলতে পারেনি। তিথি 7 থেকে 8 দিন বাড়িতে ছিল না বলে সব থেকে বেশি কষ্ট মিতুই পেয়েছিল, কারণ সে আশফিককে 7 থেকে 8 দিন দেখেনি। তাই সে ভেবেছিল আজ তাকে দেখবে, কিন্তু তার আশায় এক বালতি জল ঢেলে দিল তিথি। আর তাই সে তিথির সাথে কথা বলছে না। পুরো ক্লাসে তার সাথে কথা বলেনি। তিথি অনেকবার চেষ্টা করেছে কিন্তু তাও বলেনি। শেষে তিথি নিলয়ের ব্যাপারে সব কিছু খুলে বলতেই মিতু তিথির সাথে কথা বলছে। কাল স্কুল ছুটি থাকবে, তাই তিথি মিতুকে দুপুরে তাদের বাসায় আসতে বলল, কারণ কাল আশফিও বাড়িতে থাকবে। এতে মিতু খুশিতেই তিথিকে জড়িয়ে ধরল। বিকেলে 4:30টার সময় স্কুল ছুটি হলো। স্কুল ছুটির পর মিতু তিথির জন্য দাঁড়াতে চেয়েছিল, কিন্তু তিথি তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর নিলয়ের কথা মতো তিথি গেটের সামনে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর একটা কালো গাড়ি তার সামনে এসে দাঁড়ালো। দরজা খুলে বেরিয়ে এলো নিলয়। তিথি নিলয়ের দিকে একবার তাকালো। ব্রাউন কালারের ফুল হাতা শার্টের হাতা কোনোই পর্যন্ত কোটানো, হোয়াইট কালারের জিন্স প্যান্ট, চোখে একটা সানগ্লাস, সিল্কি চুলগুলো কপাল ছুঁয়ে যাচ্ছে বারবার। এক কথায় নিলয়কে অসাধারণ লাগছে। তিথি নিজের অজান্তেই বারবার নিলয়ের দিকে আর চোখে তাকাচ্ছে, আর এদিকে নিলয় এক দৃষ্টিতে তার মায়াপুরীর দিকে তাকিয়ে আছে। সাদা কামিজের উপর সবুজ ওড়না ভাঁজ করে দুদিকে সেপ্টিপিন দিয়ে গোছানো, দুই দিকেই বিনুনি করেই চুল বাঁধা, আর কাঁধে একটা ব্যাগ। পুরো পিচ্চি পরে লাগছে, চোখ ফেরানোই যাচ্ছে না। নিলয়ের অমন তাকানো দেখে তিথি নিলয়কে বলল, কি বলার তাড়াতাড়ি বলুন, আমাকে এক্ষুনি যেতে হবে। তিথির কথায় নিলয়ের ধ্যান ভাঙল। তারপর তিথিকে আর কিছু বলতে না দিয়ে তিথির হাত ধরে গাড়িতে বসিয়ে দিল। তারপর নিজে তিথির পাশে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়িতে বসে তিথি মুখ ফুলিয়ে বাইরের দিকে তাকিয়ে বসে আছে। তার কারণটা হলো নিলয় কিছুক্ষণ আগে তাকে জোর করে গাড়িতে বসে 1 ঘন্টা যাবৎ ড্রাইভিং করেই যাচ্ছে, কিন্তু কোথাও থামার নামে নেই। এদিকে যে দেরি হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে, সেই খবর তার মনেই নেই। এখন বাড়িতে না ফিরলে সবাই টেনশন করবে, কিন্তু সেটা তো এই মুখপুরা বাদর বুঝতেই চাইছে না। তখন থেকে জিজ্ঞাসা করেই যাচ্ছি যে কোথায় যাচ্ছি, কিন্তু কোনো উত্তর দিল না। উল্টো একটা বড়সড় ধমক দিয়ে চুপ করিয়ে দিল। দেখ, ভালো লাগে না, কেন যে আসতে গেলাম, বিরক্তকর। এদিকে খিদেতে পেটে অলরেডি ইঁদুরের বিড়ালের রেস আরম্ভ হয়ে গেছে। মনে মনে এইসব কথা ভাবছে আর নিজের পেটে হাত বোলাচ্ছে তিথি। নিলয় কিছুক্ষণ ধরে ব্যাপারটা খেয়াল করছে যে তিথি তার পেটে হাত দিয়ে বসে আছে আর মনে মনে কী সব বিড়বিড় করছে। সে তো এতক্ষণ ব্যস্ত ছিল তিথিকে দেখতে। কতদিন সে তাকে মন ভরে দেখেনি, কতদিন তার এই বাচ্চা বাচ্চা এক্সপ্রেশনগুলো সে দেখেনি। আবার এটা ভেবেও খুব কষ্ট লাগছে যে কিছুক্ষণ পর আবারও সে তাকে ছেড়ে চলে যাবে। কিছুক্ষণ পর নিলয় একটা রেস্টুরেন্টের সামনে গাড়িটা থামালো। তারপর তিথিকে নামতে বলল। তিথি একবার নিলয়ের দিকে তাকিয়ে আবারও মুখ ফিরিয়ে নিল। তারপর বলল,
আমি কোথাও যাব না, আমাকে আপনি বাসায় দিয়ে আসুন। তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করবে। চুপচাপ নিচে নামো, সিন ক্রিয়েট করা বন্ধ করো। এবার তিথি কিছুটা রেগে গিয়ে বলল, আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আমাকে আপনি এক্ষুনি আমার বাসায় দিয়ে আসবেন। নিলয় তিথির দিকে রাগি চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপেই বলল, তুমি নামবা কিনা? আর একবার যদি আমাকে বলতে হয়েছে তাহলে আমি তোমাকে কোলে তুলে নিয়ে যাব, বুঝতে পেরেছো? নিলয়ের এরকম কথায় তিথি নিলয়ের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকলো। তারপর আর কিছু না বলে চুপচাপ গাড়ি থেকে নেমে গেল। তিথির খুব রাগ হচ্ছে নিলয়ের ওপর। মনে হচ্ছে এই মুহূর্তে নিলয়ের মাথাটা ফাটিয়ে দিতে। তিথির সামনে 15 থেকে 16 ধরনের খাবারের আইটেম সাজানো আছে, আর তাকে নাকি সব খাবারগুলো শেষ করতে হবে তবেই সে বাসায় যেতে পারবে। তিথি আর কিছু না ভেবে খাওয়া শুরু করলো। এমনিতেই তার খুব ক্ষুধা পেয়েছিল। তিথি যতক্ষণ খাচ্ছিল ততক্ষণ নিলয় গালে হাত রেখে তিথির দিকে তাকিয়েছিল, আর মনে মনে বলতে লাগলো, আর কিছুদিন অপেক্ষা করো পাখি, তোমার পরীক্ষা শেষ হলেই তোমাকে আমি আমার করে নেব, আর তার আগে তোমার মনে আমার জন্য ফিলিংস ক্রিয়েট করব, যত তাড়াতাড়ি সম্ভব। এদিকে তিথি 4-5টা আইটেম কমপ্লিট করে আর খেতে পারছে না, তাই নিলয়ের দিকে তাকিয়ে করুণ সুরে বলল, সত্যি বলছি, আমি আর খেতে পারছি না, প্লিজ আপনি আমাকে বাসায় দিয়ে আসুন। নিলয় তিথির দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আর খেতে হবে না। তিথি নিলয়ের কথা শুনে খুশিতে গদগদ হয়ে চেয়ার ছেড়ে উঠে বলল, চলুন চলুন, দেরি হয়ে যাচ্ছে আমার, জলদি চলুন। এত তাড়া কিসের তোমার? আরে অলরেডি 6টা বেজে গেছে, তাড়াতাড়ি চলুন, নইলে সবাই টেনশন করবে। ঠিক আছে চলো। রেস্টুরেন্টের বিল পেমেন্ট করে নিলয় তিথিকে নিয়ে গাড়ির সামনে দাঁড়ালো। নিলয় যেই গাড়িতে উঠতে যাবে তখনই তিথি চেঁচিয়ে উঠল। তিথির অমন চেঁচানোতে নিলয় তিথির দিকে তাকিয়ে বলল, আবার কি হলো? তিথি খুব এক্সাইটেড হয়ে বলে উঠল, হই দেখুন আইসক্রিম, ও কতদিন আইসক্রিম খাইনি, চলুন চলুন, আমাকে একটা আইসক্রিম কিনে দেবে। বলেই নিলয় হাত ধরে আইসক্রিমের দোকানের দিকে যেতে লাগলো। আইসক্রিমের দোকান দেখে নিলয় নাক সিটকে নিল, তারপর বলল, ছি ছি, তুমি এইসব স্ট্রিট ফুড খাবে নাকি? দেখো, এটা শরীরের পক্ষে খারাপ, এগুলো আনহেলদি। তুমি চলো আমার সাথে, আমি তোমাকে আইসক্রিম পার্লারে নিয়ে যাচ্ছি, সেখান থেকে যত ইচ্ছে তুমি আইসক্রিম খাবে। না, আইসক্রিম যদি খেতেই হয় আমি এখান থেকে খাবো, নইলে খাবো না, আর আপনাকেও আমার সাথে খেতে হবে, চলুন। এই বলে নিলয়ের হাত ধরে টানতে টানতে লাগলো। নিলয় কী করবে কিছু ভেবে না পেয়ে রাস্তার পাশে দাঁড়ানো আইসক্রিম দোকান থেকেই আইসক্রিম কিনতে হলো। আবারও তিথির জন্য আইসক্রিম খেতেও হলো। এরপর নিলয় তিথিকে তার বাসার সামনে দিয়ে এলো। যেহেতু তিথি বলেছিল যে সে ছুটির পর মিতুদের বাড়ি যাবে, তাই কেউ আর তাকে কোনো প্রশ্ন করেনি। রাতে আবারও নিলয়ের সাথে কিছুক্ষণ ফোনে কথা বলে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 8টার সময় মিতু তিথিদের বাসায় এলো। তিথি তখন ঘুমাচ্ছিল, তাই তিথির মামির সাথে কিছুক্ষণ কথা বলেই তিথি রুমে চলে গেল। মিতু গিয়ে অনেক কষ্টে তিথিকে তুলল। তিথি ঘুম জড়ানো কণ্ঠে মিতুকে দেখে বলতে লাগলো, উফ, এই ফকিনি, তোকে আমি আজ আমার বাড়িতে আসতে বলেছি বলে এই না যে তুই এত ভোরবেলা উঠে আমার বাড়ি চলে এসে আমার সাথে ঘুমটাকে নষ্ট করে দিবি। কি? এটা ভোরবেলা? কটা বাজে জানিস তুই? 8টা। কি 8টা বাজে? আর তুই আমাকে এখন ডাকছিস? তোর মতন দোষ যেন আর কারো না হয়। বা তিথু, তুই আমাকে এমন কথা বলতে পারলি? আমি তো এসেই তোকে ডাকলাম, তুই তো এতক্ষণ পড়ে পড়ে ঘুমাচ্ছিলি। কিছুটা মন খারাপ করে বলল মিতু। আরে আমার ভবিষ্যৎ ভাবি ননদের উপর এত রাগ করতে নেই। মিতুর গাল দুটো টেনে, যা, কি যে বলিস না। ওহো, এখন লজ্জা পেলে হবে, পরে তো দেখা যাবে আপনাকে খুঁজেই পাওয়া যাবে না। আর কিছুক্ষণ কথা বলে তিথি ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে মিতুকে সাথে নিয়ে ব্রেকফাস্ট করতে নিচে গেল। ব্রেকফাস্ট টেবিলে সবাই বসে আছে শুধু আশফি ছাড়া। কিছুক্ষণ পর আশফি চলে এলে ব্রেকফাস্ট শুরু করলো সবাই। আশফি দিদিকে দেখে বলল, আরে তুই কখন এলি? এই তো ভাইয়া, কিছুক্ষণ আগে। ও ও তা পড়াশোনা কেমন চলছে তোর? আমাদেরটা তো পড়াশোনার উপর দিয়েই যায়। ভাইয়া, হোয়াট ইজ দিস? তুমি আমার বেস্টুর সামনে আমাকে এমন ইনসাল্টও করতে পারলে? তোমার এই ব্যবহার আমি আশা করিনি। দেখো, তোমার বিয়ে হবে না, আর যদি বিয়ে হয় তো আমার পছন্দের মেয়ের সাথেই বিয়ে হবে। তুই বিয়ে দিলেও আমি বিয়ে করব না, তোর পছন্দ আমার ভালোই জানা আছে। আর আমার বিয়ের চিন্তা না করে নিজের বিয়ের চিন্তা কর।
বলেই তিথির মাথায় একটা চাঁটি মারল। উফ মামি দেখো, তোমার গুণধর ছেলে আমাকে মারছে। মাথায় হাত বোলাতে বোলাতে, এই কেন রে, তুই ওকে মারছিস? তোর আর তোর বাপের জ্বালাই আমার মেয়েটা একটু শান্তি মতো এই বাড়িতে থাকতে পারবে না দেখছি। আমার আর আমার ছেলের জ্বালায় নয়, তোমার আর তোমার ভাগ্নির জ্বালায় আমাদের এই বাড়িতে থাকার জো নেই। তুমি আর বেশি কথা বলো না। প্যারিসে নিয়ে যাবে বলে তো এখনো সেখানে নিয়ে যেতে পারলে না, আবার বড় বড় কথা। মামির কথায় সবাই হো হো করে হেসে উঠল, আর মামা করুণ চোখে মামির দিকে তাকিয়ে থাকলো। তিথি মিতুর উপর প্রচণ্ড রাগ হচ্ছে। কখন থেকে সে বলছে যে ভাইয়াকে গিয়ে বলতে তাদের ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেই কিছুতেই যেতে চাইছে না। শেষে তিথি রেগে গিয়ে বলল, এই শেষবার তুই যাবি কি বল? দেখ তিথু, এমন রাগ করিস না, আমি যেতে পারবো না, আমার খুব ভয় করছে। তুই যদি না যাস তো আজ থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। আর কিছু ইমোশনাল ব্ল্যাকমেইল করার পর মিতু রাজি হলো ভাইয়ার কাছে যাবার জন্য। মিতু আশফির রুমের সামনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, কিন্তু রুমে ঢোকার সাহস আর পাচ্ছে না। এবার তিথি মিতুকে ঠাস করে ঠেলে দিল আশফির রুমে। মিতু তাল সামলাতে না পেরে চিৎপটাং হয়ে পড়ে গেল রুমের মধ্যে। মিতুকে ওইভাবে পড়ে যেতে দেখে তিথি সেখানে আর না দাঁড়িয়ে এক ছুটে নিজের রুমে চলে গেল। আশফি তখন সবে মাত্র শাওয়ার নিয়ে বাইরে বেরিয়েছে, গায়ে শুধু টাওয়েল জড়ানো অবস্থায়। দরজার সামনে আওয়াজ হতে পেছনে ফিরে দেখলো মিতু পড়ে গিয়েছে আর ওঠার চেষ্টা করছে। তা দেখেই সঙ্গে সঙ্গে আশফি মিতুর পাশে গিয়ে বসলো আর বলল, কি হয়েছে আর এইভাবে পড়লি কিভাবে? দেখি দেখি। মিতু এতক্ষণ আশফিকে খেয়ালই করেনি। এবার সে আশফির দিকে তাকাতেই তার হার্টবিট 100 কিলোমিটার বেগে ধুকপুক করতে লাগলো। আশফিকে এই অবস্থায় দেখবে সে কোনোদিন ভাবতেই পারেনি। সব কিছু গুলিয়ে যাচ্ছে তার। জিম করা সাদা ধবধবে উন্মুক্ত শরীরে শুধু একটা টাওয়েল জড়ানো, আর পুরো শরীরে বিন্দু বিন্দু জলের ফোঁটা দেখেই বোঝা যাচ্ছে সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছে। মাথা ভর্তি চুলগুলো থেকে টপ টপ করে জল পড়ছে। অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এমনিতেই আশফিকে খুব সুন্দর দেখতে দেখালো নাক, সুঠাম দেহ, 6 ফিট লম্বা, মাথা ভর্তি কুচকুচে কালো চুল, মায়াবী একজোড়া চোখ, আর চোখে সৌন্দর্য আরও ফুটে ওঠে যখন সে তার চোখে চশমা পরে। পুরো ডাক্তার 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 ভাব চলে আসে তখন। সব মেয়েরা হয়ে তাকে গিলে গিলে খায়। এটা মিতুর একদম সহ্য হয় না। মিথু আশফির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মিতুর অমন তাকানো দেখে আশফির খেয়াল হলো যে সে শরীরে শুধু একটা টাওয়েল জড়িয়ে আছে। তাই সে তাড়াতাড়ি উঠে খাটের ওপর থেকে তার টি শার্টটা পরে নিল। তারপর মিতুর কাছে এসে তার হাত ধরে তাকে তুলে খাটে বসিয়ে দিল। আচমকা পড়ে যাওয়ায় মিতু হাতেই খানিকটা ব্যথা পেয়েছে, ছিঁড়েও গিয়েছে। আশফি তার ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসে মিতুর হাতে ঔষধ দিতে লাগলো আর বলতে লাগলো, সাবধানে কাজ করতে পারিস না? তুই আর তিথি দুজনই একই রকম, একটু সাবধানে হাঁটাচলা করলে কি হয় বলতো তোদের? আশফি এতগুলো কথা বলছে কিন্তু মিতুর সেদিকে কোনো খেয়াল নেই। সে তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে আশফির দিকে। আর এদিকে তিথি আনন্দে নিজের ঘরে এসে নাচতে লাগলো। সে তো ইচ্ছা করেই মিতুকে অমন ঠেলা দিয়েছিল। হঠাৎই তিথির ফোন বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে সে অবাক হয়ে তাকিয়ে রইল। এখন সে কী করবে? তিথি মেসেজটা পড়ে কী করবে বুঝতে পারছে না। নিলয় তাকে এক্ষুনি তার সাথে দেখা করতে যেতে বলছে, কিন্তু এখন যাবে কিভাবে? আজ ছুটির দিনে সবাই বাড়িতে আছে। ঠিক তখনই দুলতে দুলতে মিতু তিথির রুমে প্রবেশ করলো। তিথিকে কিছু বলতে যাবে, ঠিক তখনই তিথি মিতুকে বলে উঠল, দোস্ত, বিশাল বড় বিপদে পড়েছি, একমাত্র তুই পারিস আমাকে হেল্প করতে, প্লিজ না করিস না। বল আমাকে কি হেল্প করতে হবে? আজ আমি ভীষণ খুশি, তুই যা বলবি তাই করব। তিথি মিতুকে কোনোই দিয়ে একটা খোঁচা মেরে জিজ্ঞেস করলো, কিরে ব্যাপারটা কি? ভাইয়া রুম থেকে আসার পর থেকে তোর মনে এত লাড্ডু ফুটছে কেন? ওফ তিথি, কি সব উল্টাপাল্টা বলিস? এমন কথা বলতে আছে? লজ্জায় দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত নটিংকি করতে হবে না। শোনো, আমি নিজে গিয়ে মামিকে যা যা বলবো, তুই শুধু আমার কথার সাথে তাল মিলিয়ে জবাব দিবি, আর একটু মন খারাপ করার অ্যাক্টিং করবি, সাথে সবাই ভাববে যে তোর সত্যি সত্যি মন খারাপ। ওকে। তিথি নিচে গিয়ে দেখে মামি রান্নাঘরে রান্না করছে। মামা আর ভাইয়া সোফায় বসে বসে টিভি দেখছে। তিথি চিৎকার করে বলতে লাগলো, মিতু কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে।
আমি তো আছি, আন্টির কিচ্ছু হবে না, তুই দেখিস। তিথির অমন কথায় বাড়ির সবাই তিথির দিকে তাকালো। মামি রান্নাঘর থেকে ছুটে এসে মিতুকে বলল, কি হয়েছে রে মিতু, তোর মায়ের কি হয়েছে? চিন্তিতভাবে জিজ্ঞাসা করল। মিতু কিছু বলতে যাবে তখনই তিথি কান্না করতে করতে নাটাঙ্কি করতে বলতে লাগলো, মামি আর বলো না, আন্টি ফোন করেছিল মিতুর ফোনে। আন্টির নাকি পেটে প্রচুর গন্ডগোল হচ্ছে। আমাকে আর মিতুকে এক্ষুনি তাদের বাসে যেতে বললো, হয়তো মেডিকেলে নিয়ে যেতে হতে পারে। আশফি সঙ্গে সঙ্গে বলে উঠল, সে কি এতটা বাড়াবাড়ি কখন হলো আন্টির? উফ ভাইয়া, এসব গন্ডগোল কি দাওয়াত দিয়ে আসবে? এগুলো যখন তখন হুটহাট করে চলে আসে। তুই সত্যি সত্যি ডাক্তার তো? আমার মাঝে মাঝে এটা নিয়েই সন্দেহ হয়। আচ্ছা, আমাদের এখন যেতে হবে। ওকে, আসছি। আশফি বলে উঠল, আরে দাঁড়া দাঁড়া, আমিও যাবো তোদের সাথে। আমি একজন ডাক্তার হয়ে এভাবে হাত গুটিয়ে তো বসে থাকতে পারবো না। আশফির কথা শুনে তিথি চিৎকার করে ওঠে। না, তার কোনো দরকার নেই। আশফি ভ্রুকুচকে তাকাতে তিথি বলে উঠল, না মানে, এগুলো তো মেয়েলি ব্যাপার। আর তাছাড়া আন্টির লজ্জা করবে না তোর সামনে এসব কথা বলতে? তোর মিনিমাম কমন সেন্স বলতে কিচ্ছু নেই ভাইয়া। আন্টি কি তোকে বলবে যে বাবা আমার পেটে না খুব গন্ডগোল করছে? নিজের মেয়ের জামাইয়ের কাছে কি কেউ কোনোদিন এসব কথা বলতে পারে? জামাই? আশফি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কে কার জামাই? মিতু অবাক হয়ে তাকিয়ে আছে তিথির দিকে। তিথি সঙ্গে সঙ্গে বলে উঠল, না মানে জামাইয়ের মতন। আর তাছাড়া তোর কাছে আন্টি বলতে লজ্জা পাবে। আর এত টেনশন করিস না তো। তেমন কিছু যদি হয় তাহলে তোকে আমরা ফোন করে ডেকে নিব নি। তিথির মামিও বলল, ঠিক বলেছি তিথি মামুনি, তোর এখন যেতে হবে না। যদি তেমন কিছু হয় ওরা ফোন করে ডেকে নেবে। আশফি আর কিছু বলল না। এতক্ষণ মামা চুপ করে তাদের কথাগুলো শুনছিল। এবার তিথির কাছে গিয়ে মামা সন্দেহ দৃষ্টিতে জিজ্ঞেস করতে লাগলো, আচ্ছা, এমন কি পেটের গন্ডগোল হলো যে এক্ষুনি মেডিকেলে ভর্তি করতে হবে? না তাহলে তো আমাদেরও যাওয়া উচিত। তোরা বাচ্চারা একা গিয়ে কী করবি? তিথি এবার মামির দিকে করুণ চোখে তাকিয়ে বলে উঠল, দেখেছো মামি, এই দুঃসময়েও মামা আমাকে সন্দেহ করছে। তুমি বলো, ওখানে কি মিতুর বাবা নেই, আঙ্কেল আর আমরা দুজন থাকলেই তো হবে। তাই তো আমি বললাম এখন যেতে হবে না তোমাদের। তিথির মামি এবার মামার দিকে তাকিয়ে ঝাঁঝালো স্বরে বলল, এই সময় তোমার সন্দেহ করতে হবে মেয়েটার ওপর? বলি বয়স তো কম হলো না, এবার এই সন্দেহ করাটা ছাড়ো এই বাচ্চা মেয়েটার ওপর। সন্দেহ করতে করতে তো তোমার মাথায় একটাও চুল নেই এখন, যত সব। তিথির মামা আর কিছু বলল না, চুপ করে গেলেই জানে এখন বলে আর কোনো লাভ হবে না। তাই একবার নিজের তাকে হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তিথি আর মিতু বেরিয়ে গেল। তিথি চরম বিরক্ত নিলয়ের ওপর। কোথায় ভাবলো আজকে ছুটির দিনে সারাদিন ঘুমাবে আর ভাই আর মিতুর সেটিংটা করিয়ে দেবে, কিন্তু নিলয় জ্বালায় তার হলো কোথায়। মেসেজ করে বলল তার সাথে নাকি এক্ষুনি দেখা করতেই হবে, নাইলে সে বাসায় চলে আসবে। এই এক প্যারা কেন যে বাসাটা দেখাতে গেল সে ব্যাটাকে, অসহ্য। মনে মনে কথাগুলো বলতে বলতেই তিথি হাঁটছে। মিতুও হেঁটে যাচ্ছে তিথির সাথে সাথে। দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড রকম রেগে আছে সে তিথির ওপর। অনেক কষ্টে নিজের রাগ এতক্ষণ চেপে রেখেছিল, কিন্তু এবার আর পারল না, বলেই ফেলল, তুই আমার বেস্টু হতেই পারিস না। তুই যদি সত্যি আমার বেস্টু হতিস তাহলে কখনোই আমাকে এমন বাস খাওয়াতেই পারতিস না। সরি মেরে যান, প্লিজ রাগ করিস না আমার উপর। কি করব বল, যদি এমনটা না বলতাম তাহলে আমাকে বাসা থেকে বেরই হতে দিত না। আর যদি না আসতাম তাহলে ওখানে ব্যাটা লুচু ঠিক বাসায় গিয়ে উঠতো। তাই বলে এমন মিথ্যা কথা যে আমার মার পেটে গন্ডগোল হচ্ছে তাই তাকে মেডিকেলে নিয়ে যেতে হবে? আন্টি কিভাবে তোর কথা বিশ্বাস করলো আমি বুঝতেই পারছি না। আঙ্কেল কিন্তু তোর উপর একটুও বিশ্বাস করেনি। আই ডোন্ট কেয়ার। কিছুটা দূরে গিয়ে তিথি দেখল নিলয় গাড়িতে হেলান দিয়ে, চোখে সানগ্লাস পরে পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে রয়েছে। নিলয়কে দেখে তিথি মিতুকে উদ্দেশ্য করে বলল, ওই দেখ ব্যাটা লুচু দাঁড়িয়ে আছে। মিতু তিথির কথার ওপরে তাকাতেই হাঁ হয়ে গেল। নিলয় চৌধুরী, OMG, দ্য টপ বিজনেসম্যান নিলয় চৌধুরী তোর জন্য অপেক্ষা করছে। আই কান্ট বিলিভ যে আজ পর্যন্ত কোনো মেয়েকে পাত্তাই দেয়নি সে তোর জন্য অপেক্ষা করছে। লাইক সিরিয়াসলি, এটা সত্যিই নিলয় চৌধুরী তো? আমার বিশ্বাসই হচ্ছে না। বিজনেস টাইকুন নিলয় চৌধুরীটা?
এতটা রেট করার কি আছে? তাহলে এর নাম নিলয় চৌধুরী। আর আর ওটা কোনো বিজনেস টাইকুন ফাইকুন নয়, ওটা একজন কিডন্যাপার। ইম্পসিবল, উনি আর কিডন্যাপার কখনোই হতে পারে না। আমি আব্বুর কাছে শুনেছি নীলয় চৌধুরী দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান, আর তুই ওনার নাম আজকে প্রথম শুনলি। তুই কি পাগল নাকি? এতদিন ওনার বাড়িতে থাকলি আর ওনার নামটাই জানিস না? এবার চলো। দূর থেকে তিথিকে আসতে দেখে নিলয়ের মুখ অটোমেটিক্যালি হা হয়ে গেল। তিথিকে আজ পুরো আকাশি পরীর মতন দেখতে লাগছে। আজ সে আকাশি রঙের চুড়িদার পরে এসেছে, 2 হাতে চিকন চিকন আকাশি চুড়ি পরা, চুলগুলো পনিটেইল করে বাঁধা, এমনকি ওড়নাটা পর্যন্ত আকাশি রঙের। সূর্যের তপ্ত কিরণে মুখটা পাকা টমেটোর মতো দেখতে লাগছে। চোখ দুটো হালকা করে কাজল দেওয়া, কিন্তু এই হালকা কাজলেই সে নিলয়ের চোখে কাজল নয়না হয়ে উঠেছে। আর চোখে মুখে বিরক্তির ছাপটা যেন তার সৌন্দর্যকে আরও এক কাঠি উপরে নিয়ে গিয়েছে। আর ঠোঁটের কথা না বললেই নয়। ঠোঁট যুগল লিপস্টিক ব্যতীত যে এতটা কোমল আর গোলাপি হতে পারে তা তিথিকে না দেখলে বোঝাই যেত না। নিলয় এক ধ্যানে তিথির দিকে তাকিয়ে আছে। তিথির কথায় নিলয়ের ধ্যান ভাঙল। কি হয়েছে বলুন? আমাকে ডাকলেন কেন এখানে এই সময়? তোমাকে দেখতে। তিথির চোখের দিকে তাকিয়ে। মানে? এবার নিলয় তিথিকে কিছু বলতে যাবে, ঠিক তখনই তার নজর গেল তিথির পাশে থাকা মেয়েটির ওপর। তিথির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই তিথি একগাল হেসে বলল, ও ও তো আমার বেস্টু, ওর নাম মিতু। নিলয় একটা জোরপূর্বক হাসি দিয়ে মিতুকে উদ্দেশ্য করে বলল, হাই, আই এম নিলয় চৌধুরী অ্যান্ড নাইস টু মিট ইউ। মিতু একটু মুচকি হেসে বলল, সেম টু ইউ ভাইয়া, ভালো আছেন? জি। মিতু বেশ বুঝতে পারছে নিলয় তিথির সাথে একান্তে টাইম স্পেন্ড করতে চায়, সেটা তার ফেস দেখে বোঝা যাচ্ছে। তাই মিতু তিথিকে উদ্দেশ্য করেই বলে উঠল, তিথি, তুই বরং ভাইয়ার সাথে কিছুক্ষণ কথা বল, আমি ততক্ষণ ওই দিক থেকে ঘুরে আসি একটু। নিলয় কিছুটা হেসে বলল, ঠিক আছে। মিতু যেই যেতে নেবে অমনি তিথি তার হাতটা ধরে ফেলল। আরে তোর কোথাও যাওয়ার দরকার নেই, উনি খুব ভালো, কিছু মনে করবেন না, তুই এখানেই থাক। কি আপনি কিছু মনে করবেন? নিলয়ের দিকে তাকিয়ে নিলয় তিথির কথা শুনে নিজেকে কিছুটা কন্ট্রোল করে জোরে হেসে বলল, না না, প্রবলেম কেন হবে? বলো তোমরা কি খাবে? তোমাদের আজ আমি ট্রিট দেবো। হো, তাহলে আপনি আমাদের ট্রিট দিতে ডেকেছেন আজ, রাইট? তিথির দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে মিতু বলে উঠল, না না ভাইয়া, কিচ্ছু লাগবে না, আমরা। মিতুকে থামিয়ে তিথি বলে উঠল, আই চুপ কর তো। তুই তো তখন বললি যে তোর নাকি খুব খিদে পেয়েছে, আর এমনি তো আমারও খুব ক্ষুধা পেয়েছে। আচ্ছা চলুন, আমাদের খাওয়াবেন বলেছিলেন না, আপাতত ফুচকা দোকানে চলুন। নিলয়ের আর কি করার আছে, বাধ্য হয়ে তিথির সাথেই যেতে লাগলো। তিথি মনে মনে ভাবছে, দেখবার খুব শখ না? আজকে যদি আপনাকে প্যারা দিতে না পেরেছি তো আমার নামও তিথি নয়। তিথি নিলয়কে রোডের পাশে দাঁড়ানো ফুচকা দোকানে নিয়ে গেল। নিলয় ফুচকার দোকানটা দেখে তিথিকে বলল, দেখো তিথি, আগের বারের মতো তোমার কথাই খেয়েছি, ঠিক আছে, বাট এবারে আমার দ্বারা সম্ভব নয়। তুমি রেস্টুরেন্টে চলো, সেখানে যত ইচ্ছে ফুচকা খাও, কিন্তু এখানে দাঁড়িয়ে খেও না। এইগুলো আনহেলদি শরীরের জন্য। আরে রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাওয়া আর রেস্টুরেন্টে এসির নিচে বসে ফুচকা খাওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। যদি আপনার খেতে ইচ্ছে না করে তাহলে আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকুন, শুধু বিল পেমেন্ট করলেই হবে। মিতু তিথির হাতটা টেনে বলল, কী সব বলছিস তিথি? তুই চুপ কর তো। আচ্ছা মামা, ফুচকা বানান 4 প্লেট। এত ফুচকা কে খাবে? 1 প্লেট তুই খাবি আর 3 প্লেট আমি খাবো। আচ্ছা মামা, ঝাল দিয়ে দিবেন একটু বেশি করে। তিথি মিতু বসে বসে ফুচকা খাচ্ছে আর নিলয় চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে তিথিকে দেখছে। এখন তার প্রচুর পরিমাণে রাগ হচ্ছে তিথির ওপর। ভেবেছিল তিথির সাথে কিছুটা টাইম স্পেন্ড করবে, যেহেতু আজকে তিথির স্কুল ছুটি আছে, কিন্তু তার সুন্দর প্ল্যানটাকে তিথি কাঁচি দিয়ে কেটেই দিল নিজের বেস্টকে সাথে এনে। একবার যদি তিথিকে একা পেত তাহলে হাড়ে হাড়ে মজা বুঝিয়ে দিত। কিছুক্ষণ পর তিথি চিল্লাতে লাগলো। নিলয় আর মিতু দুজনেই ব্যস্ত হয়ে উঠল। কি হয়েছে? কি হয়েছে? উফ, ঝাল, প্রচুর ঝাল, গাল জ্বলে যাচ্ছে, পানি নিয়ে আসুন তাড়াতাড়ি। তোকে এত ঝাল খেতে বারণ করলাম, কিন্তু তুই আমার কথা শুনলি না। আচ্ছা তোমরা এখানে দাঁড়াও, আমি এক্ষুনি পানি আনছি।
কিছুক্ষণ পর নিলয় একটা পানির বোতল এনে তিথির হাতে দিল। তিথি বোতলটাকে দেখে বলল, আপনার সাধারণ বুদ্ধি নেই, আমার ঝাল লেগেছে, আর সামান্য জল খেলে ঝালটা চলে যাবে। যান, গিয়ে যে কোনো জুস জাতীয় পানীয় নিয়ে আসুন আমার জন্য। আচ্ছা দাঁড়াও, আমি নিয়ে আসছি। কিছুক্ষণ পর নিলয় তিথির দিকে তাকিয়ে জুসের বোতল এগিয়ে দিল। তিথি জুসের বোতলটা দেখে বলল, আসলে আমার ঝাল লাগলে আমি প্রাণ লিচু ড্রিঙ্ক খাই, এসব খাই না, একটু গিয়ে নিয়ে আসুন। নিলয়ের এখন মনে হচ্ছে তিথিকে তুলে একটা আছাড় মারতে। এত ফাজিল মেয়ে, সে তার হোল লাইফে একটাও দেখেনি। কেন যে এরকম একটা মেয়েকে তার মনে ধরলো এখনও মাথায় ঢোকে না। তিথির দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই তিথি বলে উঠল, প্লিজ যান, আমার খুব ঝাল লাগছে। নিলয় আর কথা না বাড়িয়ে চলে গেল। কিছুক্ষণ পর নিলয় 4টে প্রাণ লিচু ড্রিঙ্ক এর বোতল এনেই তিথির হাতে 3টে দিল, আর মিতুর হাতে 1টা দিল। মিতু নিলয়কে বলল, ভাইয়া আপনি একটা নেন, রোদে তো ঘামিয়ে যাচ্ছেন। এবার তিথি নিলয়ের দিকে তাকিয়ে পুরো হাঁ হয়ে গেল। হোয়াইট কালারের ফুল হাতা শার্ট পরে আছে নিলয়। শার্টের হাতা কোণে পর্যন্ত গোটানো, হাতে সিলভার কালারের রিস্ট ওয়াচ, ব্ল্যাক কালারের প্যান্ট। গরমের কারণে গলায় রেড কালারের টাইটা লুজ করা আছে, আর ওপরে বোতামটা খোলা আছে। চুলগুলো এলোমেলো হয়ে কপাল ছুঁয়ে আছে। প্রচণ্ড গরমে শার্ট পুরো ভিজে গিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে সোজা অফিস থেকে এখানে এসেছে। এবার তিথি নিজেরই খারাপ লাগছে। এতবার গরমে ছোটাছুটি করার জন্য মুখটা রক্তিম আভা ধারণ করেছে। হঠাৎ তিথির নজর গেল নিলয়ের ঠোঁটের ওপর। নিলয় দাঁত দিয়ে নিজের ঠোঁটটা চেপে ধরে ফোন ঘাটছে, আর এক হাত দিয়ে বারবার কপালের ঘাম মুছছে। তিথি এতদিন খেয়ালই করেনি নিলয়ের ঠোঁটগুলোকে। টকটকে লাল ঠোঁট নিলয়ের, আর দাঁত দিয়ে চেপে থাকার কারণে নিচের ঠোঁটটা ভেজা ভেজা লাগছে। ছেলেদের ঠোঁটগুলো যে এত সুন্দর হয় তা তিথির জানাই ছিল না। মিতুর ডাকেই তিথির ধ্যান ভাঙল। কিরে বাড়ি যাবি না? হ্যাঁ হ্যাঁ চল। বলে উঠে দাঁড়ালো। তখনই নিলয় বলে উঠল, মিতু, তুমি একটু 2 মিনিট ওপাশে যাবে? আমার তিথির সাথে একটু কথা ছিল। জি ভাইয়া। নিলয়ের দিকে তাকিয়ে এই বলে মিতু চলে যাওয়ার জন্য এগোতেই তিথি বলে উঠল, আরে মিতু, কোথায় যাচ্ছিস? তোর আম্মুর কাছে যাবি না? আন্টির না শরীর খারাপ, চল চল তাড়াতাড়ি চল। আচ্ছা আমরা এখন আসি, ওর আম্মুর খুব শরীর খারাপ, দেখতে যাব আমরা। আপনি ডাকলেন বলে আসতে হলো, নইলে আজ ওর বাসায় যাওয়ার কথা ছিল আমার। নিলয় কিছু বলতে যাবে তার আগেই তিথি বলে উঠল, আমাদের অনেক লেট হয়ে যাচ্ছে, আমরা আসছি। বলেই চলে গেল। তিথি মনে মনে ভাবছে, আল্লাহ বাঁচিয়ে নিয়েছো আমাকে, আজ আমাকে একা পেলে রাক্ষসটা শিওর গিলে ফেলতো। এদিকে নিলয় তিথির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলতে লাগলো, কাজটা ঠিক করলে না পাখি, এবার বুঝবে নিলয় চৌধুরী কি করতে পারে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই বলেই সানগ্লাসটা চোখে দিয়ে গাড়িতে উঠে চলে গেল। রাত 11টা। তিথি ফোনটা বারবার চেক করছে। আজকে নিলয় একবারও তাকে ফোন বা মেসেজ দেয়নি। তিথির মনটা খুব খারাপ হয়ে আছে, কিছুই ভালো লাগছে না। তিথি মনে মনে ভাবলো, লোকটা তো প্রতিদিন আমাকে দিনে একবার অন্তত ফোন করে, কিন্তু আজ একবারও করলো না কেন? আজকের বেলার ঘটনার জন্য কি আমার উপর রাগ করে আছে? রাগ করলে আমার কি? আমার এত কষ্ট লাগছে কেন? বাই দ্য ওয়ে তিথি, অ্যাট এনি চান্স তুই লোকটাকে কোনোভাবে মিস করছিস না তো? একদম না, ওসব ভাবা পাপ। ফোন দেখ না তো কি হয়েছে? যাক বাবা, বাঁচা গেল, এবার আমি নিশ্চিন্তে মনে ঘুমাতে পারবো। মনে মনে এসব ভাবতে ভাবতে তিথি একসময় ঘুমিয়ে পড়ল। কিন্তু তিথি জানতো না তার নিশ্চিন্ত ঘুম থেকে অনিশ্চিত করতে খুব শীঘ্রই নিলয় তার রুমে প্রবেশ করবে। রাত তখন 2টো। অনেক কষ্টে তিথির বাসার পাঁচিল টপকে পাইপ দিয়ে দোতলায় তিথির রুমের বারান্দায় পৌঁছালো নিলয়। তিথির রুমে ব্যালকানি থাকায় নিলয়ের সুবিধাই হলো। আস্তে করে ব্যালকানির দরজা টান দিতেই দরজা খুলে গেল। নিলয় কিছুটা অবাক হলো, তারপর মনে মনে ভাবলো, এই মেয়েটার কখনো বুদ্ধি হবে না, এরকম ভাবে কেউ দরজা খুলে রাখে? আমি না হয়ে যদি অন্য কেউ আসতো। তারপর দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখলো তিথি এলোমেলোভাবে খাটে শুয়ে আছে, আর চারিদিকে 4টে টেডি বিয়ার রাখা আছে। তিথির অমন শোয়া দেখে হেসে উঠল নিলয়। তারপর আস্তে করে তিথির পাশে গিয়ে বসলো। নিলয় তিথির দিকে একধানে তাকিয়ে আছে। গরমকালে পাখা চালায়। তিথির অবাধ্য চুলগুলো পাখার হাওয়ায় বারবার তার মুখে ঢেকে দিচ্ছে।
নিলয় আস্তে আস্তে চুলগুলোকে সরিয়ে কানের পিছনে গুজে দিল। তারপর নিজের তর্জনী আঙুল দিয়ে তিথির কপাল থেকে থুতনি পর্যন্ত হালকা করে স্লাইড করে। খাটের পাশে বসে এক গালে হাত দিয়ে কিছুক্ষণ তিথির দিকে তাকিয়ে থাকলো। তিথি গভীর ঘুমে আচ্ছন্ন, আর নিলয় নেশা জড়ানো চোখে তার মায়াবতীকে দেখতে ব্যস্ত। নিলয় আস্তে করে তিথির দিকে ঝুঁকে তিথির মুখের ওপর ফু দিতে লাগলো। হঠাৎ নিজের মুখের ওপর গরম হাওয়া অনুভব করেই তিথির ঘুমটা ভেঙে গেল। চোখ পিটপিট করে তাকাতেই দেখলো একজোড়া তৃষ্ণার্থ চোখ তার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। তা দেখে তিথি ভয়ে সেই যে চিৎকার করতে যাবে অমনি সেই আঁখি দয়ের মালিক তার মুখ চেপে ধরল। তারপর তিথির কানে তার উষ্ণ ঠোঁট একটা চুমু এঁকে দিয়ে ফিসফিসিয়ে বলে উঠল,